সম্পূর্ণ এখানে গোমাতাদের খাবার স্টক এখানে করা হয়। দেখেছেন কত খড়। এই আশ্রমের এই জমিটাতে, এটা আশ্রমের এই জায়গা, এই জমিটাতে কৃষি কাজ করা হয়। ছিম দেখেছেন, ছিম ধরেছে, এই দেখুন ছিম গাছ দেখেছেন। আর ওই দেখুন ওই গাছটা দেখুন, ওই গাছটা দেখলে অবাক হয়ে যাবেন। এই যত শাক, এই লাল শাক, সব একা করেন। আশ্রমের এই জমিটাতে, এটা আশ্রমের এই জায়গা, এই জমিটাতে কৃষি কাজ করা হয়। দেখেছেন কত রকমের শাক, কত, এটা হচ্ছে কর্মী শাক, ওইটা লাল ডাঁটা শাক এবং বিভিন্ন শাক সবজি এখানে লাগানো হয়, সেটা হচ্ছে আশ্রমের জন্যই। আর ছোট ছোট গাছে কত বড় বড় পেঁপে ঝুলে রয়েছে দেখুন, দেখুন। আর ওই দেখুন ওই গাছটা দেখুন, ওই গাছটা দেখলে অবাক হয়ে যাবেন। ওই যে যেমন একটা নারকেলের মতন পেঁপে, এতটা জায়গায় নিয়ে কৃষিকাজ করা হয় এবং সব মানে সবজি হচ্ছে আশ্রমে যায়, আশ্রমের মানে রান্নার কাজে ব্যবহার করা হয় এখান থেকে। ছিম দেখেছেন, ছিম ধরেছে, এই দেখুন ছিম গাছ দেখেছেন, পুরো ছিম গাছে দেখুন দুটো ছিম ধরেছে, দেখুন এই একটা ছিম, এই একটা ছিম, এই একটা ছিম। আমি আর ভেতরে হাত দিচ্ছি না, একদম কত ছিম ফলে রয়েছে। কি ভালো লাগছে, মানে বুঝিয়ে বলা যাবে না। মানে আমরা প্র্যাকটিক্যাল উপলব্ধি করছি তো, মানে অনবদ্য জায়গা, চমৎকার জায়গা। এই পুরো জায়গাটা আর পেঁপেগুলো দেখেছেন কত বড় বড় পেঁপে। আর একা ওই যে কাকাবাবু একা একা করছেন পুরো কৃষিকাজটা। কাকাবাবু আপনার নাম কি? একটু আসছি কাকাবাবু, এই পুরো কৃষি কাজটা আপনি একা করেন? আপনার নামটা কি? গিরীন্দ্রনাথ বৈদ্য। এই যত শাক, এই লাল শাক, ডাঁটা শাক একা, সব একা করেন? সব একা, ভেন্ডি ভেন্ডি যা লাগানো সব একা। আপনার নাম গিরীন্দ্রনাথ বৈদ্য? বৈদ্য। আপনার নিবাস এখানেই? না, বর্ধমান। বর্ধমান। আপনি এখানে থেকে করেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, অপূর্ব। আমি আপনাকে মানে আন্তরিক ধন্যবাদ জানাই যে একটা মানুষ এত বড় জায়গাটা নিয়ে কৃষিকাজ করছে, আপনার কোনো হেল্পিং হ্যান্ডও নেই, আপনি একাই 100। বাবা কাকাবু, আপনাকে মানে প্রণামও জানাই যে একটা মানুষ কতটা একাগ্রতা থাকলে যে পুরো কৃষিকাজটা একা সামলাতে পারে। এবং দেখেছেন কি সুন্দর টমেটো, এই দেখুন। 3 কুইন্টাল বিক্রি করে দিয়েছে? কি বলছে কাকাবু, তো টমেটো হয়েছিল অনেক, 3 কুইন্টাল মতন বিক্রি করে দিয়েছে। পেঁপের সাইজগুলো দেখুন, দেখেছেন পেঁপের সাইজগুলো যেন একটা নারকেল। আচ্ছা কাকাবু, আপনাকে যথেষ্ট ধন্যবাদ জানানোর জন্য। আমরা আবার আসবো, আপনার সাথে সাক্ষাৎ করবো। আচ্ছা দেখুন এই ভেতর দিয়ে পটল গাছ লাগানো আছে, উনি বললেন। চলুন আপনাদের অনেক কিছু দেখাবো। আচ্ছা কাকাবাবু, ওই দেখুন মাথায় লাউ ঝুলছে। লাউ ছোট ছোট পরে হবে বড়, তাই তো? আচ্ছা কাকাবাবু, আমরা আসছি, তারপরে দেখা হবে। চারিদিকটা দেখুন কত শান্ত, মানে মন্দিরে আসলে প্রাণ জুড়িয়ে যাবে। মানে একটা দিনের জন্য এখানে এসে থেকে পুরো মন্দির ঘুরে দর্শন করে দুপুরের এখানে আশ করে একটা রাত থাকতে পারেন, অথবা যদি মনে করেন একদিন থাকবো না, তাহলে দিনের দিন সন্ধ্যাবেলা বাড়ি ফিরে যেতে আপনাদের মন প্রাণ দুটোই ভরে যাবে। আশা করি আপনাদের যথেষ্ট ভালো লাগবে। কি সুন্দর দেখুন, চারদিক দিয়ে গাছ। 29 বিঘা জায়গার উপরে আশ্রমটি এবং গাছগাছালিতে পুরো ঘেরা এবং সবুজে ঘেরা, মানে সবুজ যেন সম্পূর্ণ প্রাচুর্য এখানে ঢেলে দিয়েছে। এটি হচ্ছে মা দুর্গা মন্দির। এই যে মা দুর্গা এবং মা লক্ষ্মী, মা সরস্বতী এবং গণেশ ঠাকুর এবং গায়ত্রী মা, সামনে নন্দী এবং প্রত্যেক দুর্গাপুজো এখানে দুর্গাপুজো হয়। কি সুন্দর মন্দিরটি, একচূড়া বিশিষ্ট, মানে এখানে আসলে আপনাদের প্রাণ জুড়িয়ে যাবে। এবং সারা মন্দিরটি বাঁধানো, এবং দেখুন বাঁদিকে বসার জন্য আছে, বসার জায়গাও আছে বাঁদিকে দেখুন। এবং একজন প্রবীণ লোক এখানে বসেও আছেন, মানে বসে এখানে আপনি 2-3 ঘন্টা কাটিয়ে দিতে পারেন, এত সুন্দর। আর ঠিক পাশে দেখুন আম গাছটায় কি সুন্দর, জানা একদম মাটিতে নেমে এসেছে প্রায় এরকম, এত নিচে দেখুন মুকুল এসছে, আম গাছটা কত সুন্দর লাগছে। সব আম গাছে প্রায় মুকুলে ভর্তি। অপূর্ব অপূর্ব দৃশ্য, মানে অপূর্ব যে একটা প্রকৃতি এখানে, তার সাথে হচ্ছে ভগবানের দর্শন করা যেন একটা নতুন প্রাপ্তি। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, মা গো রক্ষা। দেখুন কি সুন্দর মার মন্দির, মা দেখুন এখানে বিরাজ করছে। সামনে তার ভক্ত, পরম ভক্ত, তার সন্তান বলা যেতে পারে, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং আমাদের মা শারদা। এবং সবচেয়ে একটা সুন্দর দৃশ্য হচ্ছে চারিদিকে আম গাছ ঘেরা, দেখুন
ঠিক আম গাছের ছায়ার, এত গরমের মধ্যে হাজার গ্রীষ্মে আসলেও এখানে আপনি ছায়া পাবেন। সেই চারিদিকে আম গাছ ঘিরে রেখেছে এই মন্দিরটাকে। ঠিক এই আম গাছের নিচে হচ্ছে এই মন্দিরটি, সারা সব সময় শীতল এবং শান্ত মন্দিরটি, এবং সেখানে আমাদের মা বিরাজ করছে। মাগো, আমরাও তোমার সন্তান, আমাদের আশীর্বাদ করো। আমাদের মতন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দুঃখ যন্ত্রণা সব দূর করো, সবাইকে সচেতন করো, সবার চৈতন্য ফেরাও মা, এইটুকু তোমার কাছে চাই। মাগো, তুমি আশীর্বাদ করো, এইটুকু আশীর্বাদ করো। এটি হচ্ছে প্রবচন কেন্দ্র, মানে এর উপরে প্রবচন হয়। তবে এখন প্রবচন হচ্ছে, আমি উপরে গিয়ে কথা বলতে পারবো না, তবে প্রবচন হচ্ছে সেই দৃশ্যটা আপনাদের দেখাবো, কিন্তু উপরে গিয়ে কথা বলা যাবে না। তো আমরা দেখাবো এখানে কি করে প্রবচন হয়, এবং যেহেতু এখানে গিয়ে কথা বলা যাবে না, শুধু আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে প্রবচন হয়, তাই আমরা এই বিল্ডিংয়ের উপরে উঠছি। দেখা কথা বেশি বলবেন না, আপনার প্রবচন হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধু ছবিটা তুলে নিয়েছে, এইখানটা বলে নিন, তারপরে প্রবচনশালা একটা দেখানো হচ্ছে, বিয়ে বাড়ির জন্য আচ্ছা, ভাড়া দেওয়া। আমরা একটা প্রবচনশালা উপরে দেখাচ্ছি, ওখানে প্রবচন হচ্ছে, আমরা ওখানে কথা বলতে পারবো না, আমরা শুধু ভিডিওটা দেখিয়ে আমরা নিচে চলে আসছি। তো আপনারা শুধু ওই প্রবচনশালাটা দেখে নিন, ওইখানে এখন প্রবচন হচ্ছে। এখানে আরেকটা ব্যাপার আমি খুঁজে পাই, আমাদের ভবিষ্যৎ, আমাদের ভাগ্য, আমাদের জাতি, তার নিয়মটা ভগবান বলেছেন, তার কাছে শুধু কেঁদে কেঁদে বলবো, তুমি কবে আমাকে দেখা দেবে এটা নয়, আমি তোমার দেখা নিয়ে নেব। কিভাবে? স্বামী বিবেকানন্দ বলেছেন, তুমি ঠাকুর দেখা দেবো, এটা রাইট পাথ এখানে দেওয়া। এই বিল্ডিং এ রুম সব ভাড়া দেওয়া হয়, এখন সব রুম দেখাতে পারলাম না, আচ্ছা আচ্ছা কেননা সব রয়েছে তো, আচ্ছা, ভাড়া রয়েছে। এই বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে অতিথি আসলে অতিথিদের ভাড়া দেওয়া হয়, এবং এবং আসলে এবং কেমন কি প্রাইস একটু বলতে পারবেন? এসি হচ্ছে 1000 টাকা, নন এসি 800 টাকা। আচ্ছা, সেটা খাওয়া দাওয়া সহ না খাওয়া? না, খাওয়া। আচ্ছা, এখানে হচ্ছে প্রত্যেকটা রুমে এসি এবং নন এসি দু রকমের রুম আছে, এবং যেটা এসি সেটা হচ্ছে 1000 টাকা, আর যেটা নন এসি সেটা হচ্ছে 800 টাকা, এবং খাওয়া দাওয়াটা মানে টোটালি আলাদা। এবং যাই হোক, মানে আজকাল 1000 টাকা কি এসি রুমে, এবং তার মধ্যে সারাদিনকে আপনাদের 1500 টাকার মধ্যে একটা দিন থেকে, এবং এত সুন্দর পরিবেশে থেকে, এত ভগবানের সান্নিধ্য লাভ করে, ভগবানের দর্শন করে, এবং কর্তৃপক্ষ সুন্দর ব্যবহার এবং জনযোগ সহকারে সব কিছু নিয়ে 1500 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আপনার তারপরের দিন সুন্দর শান্তি নিয়ে বাড়ি ফিরতে পারবেন। প্রত্যেক রবিবার এখানে মেডিকেল ক্যাম্প হয়। ও, এবং এই জায়গাটা প্রত্যেক, এই যে দুটো রুম দেখছেন, 3টে রুম, এই 3টে রুম আছে, দেখুন, 1, 2, 3টে, প্রত্যেক রবিবার এখানে মেডিকেল ক্যাম্প হয়, এবং সেটা বিনামূল্যে। 20 টাকা বিনিময়ে। ওই 20 টাকা মানে একটা এনটিভি 20 টাকা দেওয়া হয়, অ্যাকচুয়ালি 20 টাকা তো হয় না, তো ভালো ডাক্তার মানে উন্নত ডাক্তার দ্বারা এখানে আপনার স্বাস্থ্য পরীক্ষা করা হয়, প্লাস ওষুধও দেওয়া যায়। অপূর্ব, মানে এই জায়গায় এখন এই ক্রাইসিসের জায়গায় দাঁড়িয়েও যে আশ্রম থেকে বিনা পয়সা ওষুধও দেওয়া হয়, এবং উন্নতশীল ডাক্তার দ্বারা আপনাদের দেখানো হবে। সব দিক দিয়ে আপনাদের এখানে বেটার, মানে সব পরিষেবা পাবেন, খুব উন্নতশীল পরিষেবা। ছোট্ট একটি জলাশয়ের মাঝখানে চারদিক দিয়ে ঘিরে ধরে, আর ঠিক সেই বেদির উপরে ছাতাকৃত দিয়ে হাতে মশাল একটি চিহ্ন রেখে পুরো ঘিরে রয়েছে চারদিকে। যত দেখছেন, ওই মূর্তি দেখছেন, সব হচ্ছে মা ভগবতী দেবীর হচ্ছে আত্মীয় পরিজন এবং নিজের ফ্যামিলির লোক। আর আসুন আপনাদের আমরা এই গায়ত্রী আশ্রম অফিস ঘরটা দেখাই। আর এটা হচ্ছে অফিস ঘর, এটা হচ্ছে টোটালটা গায়ত্রী আশ্রমের অফিস ঘর, এবং আপনারা আসলে এখানেই যোগাযোগ করবেন, আপনারা এসে এখানে যোগাযোগ করবেন, এবং আমি ফোন নাম্বারও দিয়ে দেবো। আর এখানে এসে যোগাযোগ করে আপনারা একদিন দুদিন আপনাদের অনায়াসে খুব শান্তি নিয়ে এবং আনন্দ নিয়ে আপনি কাটাতে পারবেন। এখানকার যে কর্তৃপক্ষের, আমি বারবার একটা কথা কিন্তু বলেই যাচ্ছি, যে এখানকার কর্তৃপক্ষের ব্যবহার খুব সুন্দর ব্যবহার, এবং খুব সহনশীল এরা,
তো সুতরাং এখানে আসলে আপনাদের যথেষ্ট ভালো লাগবে। আশ্রমের ভেতরে আশ্রম কর্তৃপক্ষ একটি ছোট্ট পার্কও তৈরি করে রেখেছে বাচ্চাদের বিনোদনের জন্য। ওই ধরুন একটি বাচ্চা হচ্ছে দোলনাও চড়ছিল, দেখেছেন? মানে আপনারা যদি ফ্যামিলিতে সমেত আসেন, যদি বাচ্চা থাকে তাহলে বাচ্চাদের আপনারা এখানে ওই দোলনা ঝোলাতে পারবেন, স্লিপ চলাতে পারবেন এবং ঢেকি চলা, ওই দেখেই আছে, দেখেছেন, ঢেকি চলাতে পারবেন। সুতরাং বাচ্চা নিয়ে আসলে আপনাদের কোনো অসুবিধা হবে না, এখানে ওরা আনন্দ করতে পারবে। চারদিকটা দেখুন কত সবুজ, কত সুন্দর এবং শান্ত, মানে মন জুড়িয়ে যায়। মানে কিছু কিছু ব্যাপারে এত ভালো লাগে না, মানে এটা ছেড়ে মনে ওটা বলি, এটা ছেড়ে মানে ওটা দেখে, কিন্তু আমার দ্বারা সম্ভব হয় না, কারো দ্বারা সম্ভব হয় না সব কিছু সমানভাবে সব কিছু দেখানো। শুধু হ্যাঁ ছবি দেখতে আর মনে মনে আপনারা, আমি যেমন উপলব্ধি করছি আপনারা বলুন। এটা হচ্ছে ভোজনশালা, এখানে হচ্ছে ভোজন করা হয়, এখানেই কর্তৃপক্ষদের রান্না করে খাওয়ানো হয়। দেখুন জায়গাটা, এবং এখানে দুপুরে হয়তো আমরাও খাবো। আজকে আমাদের দুপুরে এখানে আহারের ব্যবস্থা হয়েছে, এখানে আমরাও আজকে আহার করব। আর এখানে সব রন্ধন এখানেই রান্না করা হয়, এখান থেকে ওইখানে যায়, ওখান থেকে আর কি আমাদের এই চেয়ার টেবিলে বসে প্রত্যেক ভক্তগণ বা স্টাফেরা এখানে খায়। এ দেখুন, ইনি আমার যে সামনে দাঁড়িয়ে আছেন বিশিষ্ট ভদ্রলোক, এবং উনি মন্দির কর্তৃপক্ষের একজন অনারেবল পার্সন, এবং আমরা এনার থেকে মন্দির সম্বন্ধে আমরা কিছু জানতে চাই, এবং আপনারা শুনুন এ নিজের মুখ থেকে। বলুন কাকাবু, এনার নামটাও আপনারা এনার মুখ থেকে শুনে নিন। আমার নাম হচ্ছে গোকুল মুন্দ্রা, আমি হাওড়ায় থাকি, আর এই মিশন থেকে বহুকাল থেকেই যুক্ত। আমার বাবা আমার জন্মের আগে থেকে মিশন থেকে যুক্ত। মিশন পরম পূজ্য গুরুদেব আমাদের পণ্ডিত শ্যাম শর্মা আচার্য, বন্দনীয় মাতা ভগবতী দেবা শর্মা, ওনার দিয়ে এটা মিশন স্থাপিত করা হয়েছে। এর মিশনের উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে দেবত্বের জাগরণ। আমাদের প্রত্যেকের মানুষের মধ্যে ঈশ্বরের তত্ত্ব আছে, কিন্তু আমরা ওকে বুঝতে পারছি না। আমরা বাইরে বাইরে খুঁজছি, কিন্তু অন্তরে খুঁজতে পারছি না। তাই মিশনের উদ্দেশ্য হচ্ছে আধ্যাত্মের মাধ্যমে আমরা প্রত্যেক মানুষকে এ বোধ করানো যে তোমার ভিতরেই ঈশ্বর তত্ত্ব বিদ্যমান আছে, আর ওকে তোমাকে সাধনা পথ দিয়ে ওকে জাগৃত করতে হবে। এটা ব্যক্তিগত স্তরের কাজ। আবার সামাজিক স্তরে অনেকগুলো আমাদের প্রকল্প আছে, যার মধ্যে আমরা সমাজকে সমস্ত কী করে উন্নত করা যায় তার উপরে কাজ করছি। যার মধ্যে একটা মহত্বপূর্ণ হচ্ছে আমাদের পর্যাবরণ সংরক্ষণ। আমরা সবাই এখন এনভায়রনমেন্টের প্রবলেম নিয়ে আমরা সবাই জানি, গাছপালা কত ইম্পর্ট্যান্ট আমরা জানি, কিন্তু জানা সত্ত্বেও আমরা তার উপরে খুব বেশি গুরুত্ব দিচ্ছি না। তো আমরা মিশন থেকে একটা প্রজেক্ট আছে যে আমরা বিভিন্ন জায়গায় গাছগুলো লাগাচ্ছি। আমাদের এখানে একটা গ্রুপ আছে, গায়ত্রী প্রভা ইউথ গ্রুপ, সিপিওয়াইজি, প্রত্যেক রোববারে বিভিন্ন জায়গায় গিয়ে গাছ লাগায়। আরেকটা প্রজেক্ট আছে আমাদের নশা উন্মোচন। আজকে সমস্ত যুবক শক্তি যেটা আছে আমরা দেখছি সব নশাতে গ্রসিত হয়ে যাচ্ছে। ক্ষমতার কম নেই, ক্ষমতা অনেক আছে, কিন্তু সব নশার মধ্যে চলে যাচ্ছে। এই নশা থেকে ওকে মুক্ত করার জন্যে, নশা মধ্যে আছে নেশা, নেশা থেকে ওকে মুক্ত করার জন্যে ওকে মোটিভেশন করা, ওকে বোঝানো যে তোমার জীবনের দায়িত্ব কী, তুমি কেন নশা করছো, এতে কোনো লাভ নেই। তো নেশাকে মুক্ত করার জন্যে আমরা এটা প্রজেক্ট চলছে আমাদের বিভিন্ন জায়গায়। তাছাড়া বাল সংস্কারশালা, এখন ছোট ছোট বাচ্চারা যারা আছে আমাদের দেশের, আমাদের ঘরের লোক, কিন্তু ওদের মধ্যে সংস্কার নেই। সব কিছু আছে কিন্তু সংস্কার নেই। আমরা সবাই জানি বড়কে আদর করতে, কিন্তু বাড়িতে কেউ আসলে ওকে প্রণাম করতে আমরা শেখাই না। ঠিক, স্কুল শিক্ষা দিচ্ছে কিন্তু সংস্কার দিতে পারছে না। তো বাল সংস্কারশালাতে আমরা ওদেরকে ভালো ভালো গল্প দিয়ে, মহাপুরুষের গল্প দিয়ে, পঞ্চতত্ত্বের গল্প দিয়ে, ভালো গান দিয়ে ওদেরকে ভালো হওয়ার একটা জিনিসটা শেখাই। ওদেরকে ছোট ছোট বাচ্চাকে কি করে তুমি যোগ ব্যায়াম থেকে নিজের জীবন ঠিক করবে। একটা ছোট কথা সবাই জানে, আর্লি টু রাইজ দ্যাট মেক ম্যান হেলদি ওয়েন দে রাইজ। কিন্তু দেখুন কে সকালে উঠছে, ঠিক আছে? তো ওদের প্রতি ওদের একটু জাগৃত করা, এরকম কাজ চলছে। তাছাড়া নারী উত্থানের জন্যে মহিলা জাগরণ অভিযান আমাদের একটা প্রকল্প চলছে। আর স্বাবলম্বন, ভারতের শক্তি গ্রামের মধ্যে আছে। পড়াশোনা করার পরে আমরা সবাই চাইছি যে শহরের দিকে ছুটে কোনো চাকরি খুঁজব, কিন্তু একটা ছোট্ট বাড়িতে বসেই 1,00,000-2 লাখ টাকা লাগিয়ে নিজের একটা ছোট প্রকল্প দিয়ে আমরা কি নিজের সংসার করতে পারি?
এরকম সমস্ত ট্রেনিং আমাদের শান্তিকুঞ্জ হরিদ্বারে দেওয়া হয় ওখানে, যেখানে গিয়ে মানুষ যদি 15-20 দিনের একটা কোর্স আছে করে নিজের সংসার করার মতন ইনকাম খুব ইজিলি বাড়িতে বসে বসে করে নিতে পারে। এরকম বিভিন্ন সামাজিক প্রকল্প আমাদের ওর সঙ্গে চলছে। এই আশ্রম আমরা 2002-তে আরম্ভ করলাম, আর এখানে সাধনাত্মকগুলো কার্যক্রম হয়, বিভিন্ন সংস্কারগুলো সম্পন্ন করা হয়। পিছনে গৌশালা আছে, ওটা আপনারা দেখেছেন। গৌশালাতে গায়কে সংরক্ষণ করা, কী করে দেশি গায়কে বাঁচিয়ে রাখতে পারে, উপরে কাজ চলছে। এইসব নিয়ে আমাদের এই কাজটা চলছে। আমি আপনাদের একটু খুব গর্ব করে বলছি যে মহান ব্যক্তি, মহান মানে যে বিশাল কিছু ওই বড় বড় যে মানুষ বা কোটিপতি মানুষ, এরা মহান না। মহান এই মানুষগুলো যারা নিজেকে উজাড় করে মানুষ স্বার্থে। আমরা বলি না আধ্যাত্মিক। আধ্যাত্মিক কি? আধ্যাত্মিক শব্দের মানে হচ্ছে আত্ম অধ্যয়ন, যে নিজের আত্মাকে পড়তে পারে। তাই আজকে এই কাকাবাবুর সান্নিধ্যে দাঁড়িয়ে যে আত্ম অধ্যয়নের যে মূল সারমর্ম শুনলাম, যে হিউম্যান নেচার অফ সায়েন্স, মানে মানুষকে জাগানো, মানুষকে বিজ্ঞানসম্মত এগিয়ে নিয়ে যাওয়া, মানুষকে মানবিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া, মানুষের পরিকাঠামো শক্ত করা, মানুষকে শ্রদ্ধা করা, গাছকে বাঁচিয়ে রাখা, বিশ্ব প্রকৃতিকে যে শ্রদ্ধা করা, বাঁচিয়ে রাখা, এই যে মহান উদ্যোগ, যেটা আমাদের যে মহাপুরুষরা বলে গেছে যে মানব চেতনা উন্নত ছাড়া কংক্রিট দিয়ে কোনোদিন আর কোনো কিছু ঐশ্বর্য দিয়ে কোনোদিন পৃথিবীকে সুন্দর করে সাজানো যায় না। পৃথিবী সাজাতে গেলে আগে মানব চরিত্র, মানুষ পরিকাঠামো উন্নত করতে হয়। তাই আমরা বলি না আধ্যাত্মিক পরিবেশ, অ্যাকচুয়ালি আধ্যাত্মিক হচ্ছে আত্ম অধ্যয়ন। যে মানুষ নিজের আত্মাকে অধ্যয়ন করতে পারবে সে মানুষ সব দিক দিয়ে উন্নত হবে। সুখ এক জিনিস জানেন তো, সুখ হচ্ছে বিলাসিতা, কিন্তু যেটাকে ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, দেখা যায়। আর শান্তি কি জানেন? শুধু উপলব্ধি, যেটাকে ভাবনা দ্বারা আছে যে অনুভূতি দ্বারা হয় উপলব্ধি। সেই হচ্ছে উপলব্ধি করে যে মানুষ নিজেকে জাগ্রত করতে পারবে সেই মানুষ অবশ্যই অন্যের দুঃখে নিজের চোখের জল পড়বে, অন্যের ভালোতে নিজে সহযোগিতা করবে, অন্যের কষ্টতে নিজে ব্যথিত হবে এবং একসাথে সব মানুষকে নিয়ে এগিয়ে চলবে। সেই হচ্ছে আত্ম অধ্যয়নের সারমর্ম, যে গীতার সারমর্ম যেটাকে বলা হয়, যে শ্রীকৃষ্ণর কথা, রামকৃষ্ণ পরমহংস কথা এবং আমাদের এই গুরুজির শ্রী রাম শর্মা গুরুজি, আচার্য গুরুজির কথা, গুরুমার কথা। তাহলে এরম মানুষগুলো এই আশ্রমে আছেন। আমি গর্বিত যে এরম একজন মানুষের সান্নিধ্যে দাঁড়িয়ে আমি 2-4 কথা বলতে পারলাম। আপনাকে আমার সত্যি প্রণাম গুরুজি, আপনি আমার কাছে ভগবান তুল্য, পিতৃতুল্য মানুষ এবং আপনার যে চিন্তাধারা, আপনাদের বন্ধু কথাটা জানেন, শ্রীকৃষ্ণ একটা কথা আছে, বন্ধু যদি হও কর্ণের মতন হও যে দুঃসময় তোমার পথ ছাড়বে না। আর যদি যোদ্ধা হও, আর যদি বন্ধু করো তাহলে শ্রীকৃষ্ণের মতন করো, যে তুমি যুদ্ধ না করো তোমাকে একদম নিশ্চিত জিতিয়ে দেবে। তাই আমি একজন ভালো মানুষ পেলাম, আমি গর্বিত যে কাকাবাবুর মতন একটা ভালো মানুষের সান্নিধ্য আমি পেলাম। আপনাকে শতকোটি প্রণাম কাকাবাবু।